আপনাদের গত ক্লাসে যেটা দেওয়া হয়েছিল ওখানে আমি দেখলাম অনেকের অনেক দুর্বলতা, অনেকে বুঝতে পারছে না কিভাবে ফাইল সেভ করব, কিন্তু এই বিষয়টা আমি আগেও ক্লাসে দেখাইছিলাম। যাই হোক, কালকের ক্লাসে মানে কালকের হোমওয়ার্কে আপনারা অনেকে ওই বিষয়টা ক্লিয়ার হয়েছেন। প্র্যাকটিস না করলে ক্লিয়ার হবেন না, এটাই স্বাভাবিক। আজকের আমাদের ক্লাসের টপিকস হচ্ছে বেসিক কম্পিউটার। অনেকের বেসিক কম্পিউটার নিয়ে অনেক দুর্বলতা আছে, আমি চাই সবার এগুলো ক্লিয়ার হোক। তো বেসিক কম্পিউটার বলতে মানে কম্পিউটারের আনুষঙ্গিক যে বিষয়গুলো, শুধু সফটওয়্যার চালালেই তো হবে না, অন্যান্য বিষয়গুলো দেখি আমরা। সবাই একটু খেয়াল করেন, কম্পিউটারের বেসিক বলতে আমি আমার ভাষায় বলবো, ঠিক আছে? আপনারা যদি চান যে বেসিক কম্পিউটার একটু ভালোভাবে শিখবেন, তাহলে ইউটিউবে সার্চ দেবেন বেসিক কম্পিউটার, লিখে দেখবেন অনেক সাধারণ বিষয়, কম্পিউটারের সাধারণ বিষয়গুলো আপনাদের সুন্দর করে বোঝাই দিচ্ছে। এগুলোর উপরে আপনারা একটু সময় ব্যয় করতে পারেন। মানে আপনাদেরকে ডেলি রুটিন করার কথা বলছি আমি। তো এবার ওই ডেলি রুটিন, যারা নতুন কম্পিউটার চালাচ্ছেন, আগে কখনো কম্পিউটার চালাননি, তাদের উচিত হবে কম্পিউটারের বেসিক বিষয়গুলো ভালোভাবে বোঝা। বেসিক বিষয় বলতে অনেক কিছুই আছে। তো ওই বিষয়ে যখন আপনি সার্চ দিবেন তখন দেখবেন যে আসলে এই যে এখানে ডেলি রুটিনে যেটা বলা হয়েছিল, এখানে আপনি দেখা যাচ্ছে 38 মিনিট অ্যাড করলেন ওই বেসিক কম্পিউটার দিয়ে সার্চ দিয়ে। তো আমি একটু আমার ভাষায় দেখানোর চেষ্টা করি। দেখেন, এ হচ্ছে ইন্টারফেস। এখানে অনেকের একটা পিসির আইকন থাকে, পিসির আইকনে ডাবল ক্লিক করলে আমরা কি দেখি? স্টোরেজ। কম্পিউটারে কোথায় ছবি আছে বা ভিডিও আছে ওইগুলো আমরা দেখতে পারি। ওই একই জিনিস আমরা কিন্তু ফাইল এক্সপ্লোরার থেকেও দেখতে পারি। ওখানে ডাবল ক্লিক করলে এই পজিশনে আসে। তো এটা সম্পর্কে আগেও বোঝাইছি, আমি আরেকবার একটু আপনাদের রিমাইন্ড করতে চাচ্ছি। দেখেন, এটা আমি অল্প একটু মানে কম কথায় শেষ করে দিব। এই যে ডেস্কটপ, এটা বলতে কি বোঝায়? এই যে আমার ওয়ালপেপারে যা যা আছে ওইগুলো এই ডেস্কটপে বোঝায়। তো এই যে ডেস্কটপে যা আছে, এই যে এখান থেকে ক্লিক করে আমি দেখতে পাচ্ছি, মানে ওয়ালপেপারে ডাউনলোড, আমি যা যা ডাউনলোড করেছি যদি ডিলিট না করে থাকি সেগুলো এই ডাউনলোড ফাইলে এখানে পাওয়া যাবে। এরপর এগুলো রিসেন্ট ফাইল, মানে যেগুলো আমার ডেস্কটপ থেকে আর কি ওপেন করা ওইগুলো। আচ্ছা, এরপর এই যে দিস পিসি, এখানে ক্লিক করলে আপনি এই স্লটগুলো দেখতে পাবেন। আর এইগুলো কি? এইগুলো যেমন 3D অবজেক্ট, ডেস্কটপ মানে তো ওয়ালপেপার। একটু বোঝার চেষ্টা করেন, আসলে যারা নতুন তাদের এই কথাগুলো গুরুত্বপূর্ণ। তারপরে দেখেন ডকুমেন্ট, ডাউনলোড, মিউজিক, পিকচার, ভিডিওস, এইগুলো সবই সি ড্রাইভে জায়গা খায়। এই যে লোকাল ডিস্ক, সি ড্রাইভ। আর এগুলো স্লট, এগুলো করে নেওয়া যায়। এটা কিভাবে করা যায় এটা সম্পর্কে আমি দেখানোর চেষ্টা করবো এখন। এরপর দেখেন নিচে যে স্লটগুলো আছে, দিস পিসিতে ক্লিক করাও যায়, এখান থেকে স্লটে ক্লিক করাও তাই। এই যে আমরা লোকাল ডিস্কে কিছু রাখবো না, লোকাল ডিস্ক সি ড্রাইভ যেটা, এই যে উইন্ডোজ আইকন দেখতে পাচ্ছেন হয়তো, এই উইন্ডোজ আইকন লেখা যে স্লটটা, যে স্টোরেজ পার্টিশনটা, এটাতে আমরা কোনো গুরুত্বপূর্ণ ফাইল রাখবো না। আর এই সি ড্রাইভ দখল করে এই ফাইলগুলো। এই যে খেয়াল করেন, দিস পিসিতে ক্লিক করলে বুঝতে পারবেন, এই যে এর ভিতরে যে কোনো ফাইল রাখলে ওটা কিন্তু মানে দীর্ঘস্থায়ীভাবে এখানে কখনো সংরক্ষণ করবেন না। ডকুমেন্ট, ডাউনলোড, মিউজিক, পিকচার, এই সব জায়গায় কিন্তু আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলো রাখবেন না, রাখবেন এই সব স্লটে, এই সি ড্রাইভের বাইরে। কারণ এইগুলোর ভিতরে যা রাখবেন সেটা সি ড্রাইভে জায়গা খাবে। আপনার কোনো কারণে কম্পিউটার নষ্ট হয়ে গেলে, মানে উইন্ডোজ যদি ক্র্যাশ করে, তাহলে ওই গুরুত্বপূর্ণ ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। তো চেষ্টা করবেন এই সব স্লটে রাখা। আচ্ছা, এই কথা শেষ। এবার আসি, যেমন ডাউনলোড অপশানে ক্লিক করলাম, এখানে ক্লিক করাতে আমার এই ইমেজটা ডান সাইডে বড় করে দেখা যাচ্ছে। এটা কিভাবে করা যেতে পারে এটা যদি আপনাদের বোঝাই, দেখেন এখান থেকে ভিউতে যেতে হবে, ভিউ থেকে প্রিভিউ প্যানটা অন করে দিতে হবে। দেখেন আমার এখন অফ করে দিয়েছে, এখানে ক্লিক করছি, ডান সাইডে আসছে না। এখন আমি যদি প্রিভিউ প্যানটা, ভিউ থেকে প্রিভিউ প্যানটা ওপেন অন করে দিই,
তাহলে দেখেন আমি ইমেজে ক্লিক করলে এখানে ডান সাইডে ওই ইমেজটা বড় করে প্রিভিউ হচ্ছে। এতে করে আমার ডাবল ক্লিক করে ওই ইমেজটা বড় করে দেখার প্রয়োজন পড়ছে না। এটা আবার ছোটো বড়ও করে নেওয়া যাবে। দেখেন এখানে মাউসের কার্সরটা নিলে, মাউসের কার্সরটা যখন এমন অ্যারো চিহ্ন আসবে তখন মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে ড্র্যাগ করে নিচ্ছি, আমার সুবিধা মতো এক জায়গায় বসাচ্ছি। আচ্ছা, ভিউ থেকে আর কি করা যেতে পারে? এই যে আমি হচ্ছে এটা কি করেছি, ডার্ক মুড অন করা রয়েছে। এটা কোথা থেকে করা যেতে পারে? নেগেটিভ প্যান, এটা না। আচ্ছা, এটা আমি ভুলে গেছি কোথা থেকে ই করা হয়। ডার্ক মুড আপনারা চাইলে করে নিতে পারেন। আরেকটা বিষয়, আপনার কোনো কিছু জানার প্রয়োজন, মানে এখন আপনার এই যে আমি এখন এই অপশনটা খুঁজে পাচ্ছি না যে আসলে ফাইল এক্সপ্লোরার কিভাবে ডার্ক মুড করা যায়। তো আপনাদের এরকম সার্চ করে খুঁজে পাওয়ার, মানে খুঁজে বের করার ক্ষমতা বা এই স্কিলটা আপনাদের ডেভেলপ করা উচিত। দেখেন আমি এখন সার্চ দেবো কি বলে, আমি কোন অ্যাপসের কাজ করব এখন, মানে সার্চ দেবো, এর নাম হচ্ছে ফাইল এক্সপ্লোরার। এটা কিভাবে বুঝছি এটা আসলে ফাইল এক্সপ্লোরার? এটা দেখেন মাউসের কার্যটা রাখলেও এখানে ফাইল এক্সপ্লোরার লেখা আছে। তো আমি এখন কি করব, ফাইল এক্সপ্লোরার কি করব, ডার্ক মোড, তাই না? এই যে ডার্ক মোড উইন্ডোজ 10, আমরা উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম চালাচ্ছি, এখানে ক্লিক করব। দেখেন 1 মিনিটের একটা, আপনার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট সার্চ দেবেন। 1 মিনিটের একটা ভিডিও দেখলে আপনি বুঝে যাবেন। এটা খুবই ইজি, মানে এই সার্চ করার ক্ষমতা আপনাদের অর্জন করতে হবে। তার ভিতরে অর্ধেক তো মনে করেন যে বিভিন্ন কথা বলবে, এখন মূল কাজে আমি টেনে দেবো। এই যে ডার্ক মোড কীভাবে অন করছে দেখেন, এই অপশনে কিভাবে এসছে, উইন্ডোজ সেটিংসে গিয়েছে, তারপরে পার্সোনালাইজেশনে গিয়েছে, এরপর কালার্সে গিয়েছে, এরপর এই যে চুজ ইউর ডিফল্ট অ্যাপ মোড, ডিফল্ট অ্যাপ মোড রাইট বাটন ক্লিক করলে আপনারা পার্সোনালাইজেশন পেয়ে যাবেন, অথবা এই যে সেটিংসে গিয়ে পার্সোনালাইজেশন কই, এই যে এটাই ক্লিক করলাম। এরপর এখান থেকে কালার্সে গেলাম, এখান থেকে ওই সেটা এই যে ডার্ক মোড, এই যে লাইট মোড, এই যে লাইট মোড হয়ে গেছে, এখন সব সাদা সাদা দেখা যাচ্ছে। আর এই যে হচ্ছে ডার্ক মোড, আবার চাইলে কাস্টম করে অন্য কালারও দেওয়া যাবে। তো এই যে একটা কিছু আমি একটা প্রবলেমে পড়েছি, প্রবলেমটা কিভাবে সলভ করব এটা খুঁজে বের করার মতো ধৈর্য আপনাদের থাকতে হবে, এই হলো কথা। আচ্ছা আচ্ছা, এই ছিল ফাইল এক্সপ্লোরার সম্পর্কে কিছু কথা। আচ্ছা, আরেকটা জিনিস, পার্টিশন, এটা একটু কমপ্লেক্স হয়ে যাবে, এটা ট্রাই না করাই ভালো হবে। মানে আপনার এই যে পার্টিশনগুলো আছে না, এই পার্টিশনগুলো মানে এই যে দিস পিসিতে ক্লিক করলে এই যে 4টা পার্টিশন, আমি চাইলে এই 4টাকে 2টা পার্টিশন করা যেতে পারে। এটা কমপ্লেক্স, এটা আপনাদের আপাতত দরকার নেই, এটা বেসিকের ভিতরে পড়ে না, এটা অ্যাডভান্সের ভিতরে পড়ে যায়। ওইটা দেখাইলে দেখা যাচ্ছে আপনি নিজে ট্রাই করছেন আর ফাইলগুলো সব নষ্ট করে ফেলছেন, এটা হতে পারে। আচ্ছা, বেসিক কম্পিউটারে আর কি বলা যেতে পারে, যে আপনার কম্পিউটারে অপ্রয়োজনীয় যে অ্যাপসগুলো আছে এগুলো কিভাবে আনইনস্টল করবেন এটার বিষয়। আচ্ছা, তার আগে আপনাদের দেখাই যে সিস্টেম ইনফরমেশন, আপনার কম্পিউটারে কি কি কম্পোনেন্ট ইউজ করা রয়েছে এগুলো কিভাবে দেখবেন। দেখেন আমি ফাঁকা জায়গায় এখানে এই যে টাস্ক বার বলে, এটা টাস্ক বার, এখানে রাইট বাটন ক্লিক করলাম টাস্ক বারে, তারপরে এই যে টাস্ক ম্যানেজারে ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে দেখেন, রাইট বাটন ক্লিক করে টাস্ক ম্যানেজারে গেলাম। এরপর এখান থেকে এসে এই যে পারফরমেন্স, এখানে ক্লিক করলে আপনার কম্পিউটারের এই যে সিপিইউ মানে কি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মানে আমাদের প্রসেসরটা কোন ব্র্যান্ডের, এই যে AMD Ryzen 5 5600G, এর হচ্ছে বেজ স্পিড 3.9 GHz। এই যে ডিটেলস আপনি এখান থেকে দেখতে পাবেন। র্যাম কয় জিবি আছে, আমার এই যে এখানে 16 GB র্যাম রয়েছে। তারপরে ডিস্ক মানে কি, স্টোরেজ,
এই যে আমার এখানে 447 জিবি হচ্ছে এসএসডি আছে, আর ওয়াইফাই এর জিপিইউ। আচ্ছা, এটা গেল। এরপর দেখেন আপনার কম্পিউটারের মাদারবোর্ড কোন ব্র্যান্ডের, এটাও তো দেখতে হবে, তাই না? এটা কিভাবে দেখবেন? এই সার্চ বারে আসবেন, এখান থেকে লিখবেন সিস্টেম ইনফরমেশন, SYS। দেখেন সিস্টেম ইনফরমেশন, এখানে ক্লিক করবেন। এখানে আপনার কম্পিউটারের বিস্তারিত এখানে বলা আছে, যেমন এখানে দেখেন এগুলো হচ্ছে কি ওএস নেম, এখানে দেখেন সিস্টেম ম্যানুফ্যাকচার আসুস, তারপর হচ্ছে এই যে প্রসেসর AMD Ryzen 5 5600G, এটা তো ওখান থেকে দেখলামই। এরপরে কি আছে, মাদারবোর্ড হচ্ছে আসুস টাফ গেমিং B550 ME ওয়াইফাই, মানে আমার এটার ওয়্যার লাগানো লাগে না, এটা ওই ল্যাপটপের মতো ওয়্যারলেস ওয়াইফাই মাদারবোর্ড। এই যে র্যাম আছে হচ্ছে 16 জিবি, এই বিস্তারিত এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, এরপর আপনার কম্পিউটারের অপ্রয়োজনীয় সফটওয়্যার যেগুলো আছে, যা আপনার ইউজ লাগে না, সেগুলো আনইনস্টল করবেন কিভাবে? এর জন্য আপনি এখানে সার্চ বারে এসে লিখতে পারেন কন্ট্রোল প্যানেল, CON লিখলেই চলে আসবে, যে CO লিখছি, কন্ট্রোল প্যানেল চলে এসেছে। তো এখানে আমি একটা ক্লিক করলাম, করার পর এখান থেকে এই যে আনইনস্টল এ প্রোগ্রাম, এই নীল যে লেখাটা, এখানে ক্লিক করছি। করার পর দেখেন আমার এখানে আমার কম্পিউটারে যেসব অ্যাপস ইনস্টল করা আছে ওইগুলো এখানে রয়েছে। তো এর ভিতরে আমার কোনো একটা অ্যাপস প্রয়োজন নেই, যেমন আপনাদের সবার অনেকের পিসিতে থাকে হচ্ছে OneDrive, মাইক্রোসফট OneDriveটা আনইনস্টল করে দেবেন, ওটা আমাদের প্রয়োজন পড়ে না, ওটা হচ্ছে ক্লাউড স্টোরেজ, ওইটা আনইনস্টল করে দেবেন। মাইক্রোসফট OneDrive এই জায়গায় থাকে। আর এই যে এইগুলো দেখছেন, এইগুলো যেন আনইনস্টল করেন না, এইগুলো কিন্তু হচ্ছে অপারেটিং সিস্টেমের বিভিন্ন ফিচার, এই ফিচার বা হচ্ছে সফটওয়্যার, এইগুলো আনইনস্টল করার দরকার নেই। এখানে দেখেন আমার জুম দরকার হয় না, আমি এটা আনইনস্টল করব কিভাবে? দেখেন জুম আমার দরকার হয় না, এটা সিলেক্ট করলাম, এখান থেকে আনইনস্টল, অথবা এর উপর রাইট বাটন ক্লিক করে আনইনস্টল করে দিলাম। এই যেটা আনইনস্টল হচ্ছে। এভাবে আপনার কম্পিউটারে অপ্রয়োজনীয় সফটওয়্যার এভাবে আনইনস্টল করে নেবেন। আর কম্পিউটারে ফেসবুক ডাউনলোড দিয়ে চালাবেন না, মানে ফেসবুকের যে অ্যাপসটা সফটওয়্যার, এটা ডাউনলোড দিয়ে চালাবেন না, কারণ এটা স্লো করে ফেলে কম্পিউটার, অনেক বড় হচ্ছে ফেসবুক অ্যাপস। এরপরে আছে অনেকে মেসেঞ্জার ইনস্টল করে চালায় কম্পিউটারে, এটা করা যাবে না, এগুলো করলে কম্পিউটার অনেক স্লো হয়ে যায়। অনেকে দেখি টিকটক, ইমো ইনস্টল করে ফেলে, এগুলো করা যাবে না, ওইগুলো ফোনে চালাবেন আর কম্পিউটারে কাজের জন্য চালাবেন। আচ্ছা, এরপর আপনার কম্পিউটারে যদি ওই যে বিভিন্ন ক্লিনার ব্যবহার করে, ওইগুলো এখনকার যুগে কেউ ক্লিনার বা অ্যান্টিভাইরাস এগুলো চালায় না, কারণ উইন্ডোজ 10 বা 11 এদের যে ওরা যে অপারেটিং সিস্টেম চালায় উইন্ডোজ, ওদের ডিফল্টভাবে যে অ্যান্টিভাইরাস রয়েছে ওইটা এনাফ, আমাদের আলাদাভাবে অ্যান্টিভাইরাস দরকার হয় না কম্পিউটারের জন্য। আগে সবাই অ্যান্টিভাইরাস কিনে ওইগুলো চালাতে, কিন্তু ওইটার এখন আর চল নেই। এরপর এই যে ক্লিনার, আমাদের ফোনেরও অনেক সময় দেখবেন হচ্ছে ক্লিনার ইউজ করি, ওগুলো দরকার নেই, এখানে ডিফল্টভাবেই যে হচ্ছে ক্লিনার রয়েছে ওইটা ক্লিন করবেন। দেখেন বিষয়টা ক্লিনার কি, আসলে কি ক্লিন করবে, পরিষ্কার কি করবে, এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। এখান থেকে এই যে উইন্ডোজ আইকন, এখানে ক্লিক করে আমি সেটিংসে গেলাম। সেটিংসে আসার পর আমরা চলে যাব সিস্টেমে, এখান থেকে স্টোরেজ, আমরা তো ক্লিন করি স্টোরেজ, তাই না? দেখেন এখানে টেম্পোরারি ফাইল মানে কি, যে ফাইলগুলো আমাদের প্রয়োজন নেই এখন আর, মানে অপ্রয়োজনীয় ফাইল কেন বলছে,
কারণ হচ্ছে উইন্ডোজ যখন আপডেট দেওয়া হয়, মানে একটা সিস্টেম চলছিল, একটা এ তো কিছুদিন পর পর আমাদের কম্পিউটার আপডেট নেয়, অপারেটিং সিস্টেম আপডেট নেয়। তো আগের একটা ফিচার চলছিল, এখন নতুন একটা ফিচার ইনস্টল করে দেয় ওই আপডেটে। তো আগের ইনস্টল করা যে ফাইলগুলো, ওইগুলো তো হচ্ছে টেম্পোরারিভাবে বা মেমোরিতে রয়েছে, ওইগুলো তো ক্লিন করা দরকার। আপনি মাসে মাসে একদিন করে এখান থেকে রিমুভ ফাইল করবেন। এখানে ডাউনলোডের এখানে যদি চেকমার্ক দেন, তাহলে আপনার পিসিতে যে ডাউনলোড করা ফাইলগুলো রয়েছে ওইগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এটা সাবধানে করেন, এখানে চেকমার্ক দেওয়ার দরকার নেই, ডিফল্টভাবে যা আছে ওইগুলো ওরকম থাকবে। এবং এখান থেকে রিমুভ ফাইল দিবেন, তাহলে এগুলো রিমুভ হওয়া শুরু হয়ে যাবে। এভাবে টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করে ফেলবেন। আচ্ছা, আর বেসিক বিষয় কি বোঝানো যায়, এই যে এখানে আপনাদের এখানে যদি আপনার যে অ্যাপসগুলো প্রয়োজন, যেমন আমার এই যে জুম একটু আগে আনইনস্টল করে দিলাম, এটা আমার এখন প্রয়োজন না, আমি কখনো ইউজই করি না, খামোখা সামনের পরে থাকবে কেন। রাইট বাটন ক্লিক করে আনপিন টাস্কবার, ওটা ওখান থেকে সরে যাবে। রাইট বাটন ক্লিক করে আনপিন টাস্কবার। আবার কোনো একটা অ্যাপস আপনার আনা প্রয়োজন, যেমন আমি যদি এই ফটোশপের এই অ্যাপসটা আমি এখানে না রেখে আমি এটা সরাই দিচ্ছি, আনপিন টাস্কবার। এখন আমার এটা আবার আনতে হবে। এবার আনবো কীভাবে, এখানে সার্চ বারে গিয়ে সার্চ দিব। সার্চ বারে যদি আপনার কম্পিউটার ইনস্টল থেকে থাকে তাহলে এখানে সার্চ দিলে অবশ্যই আসবে। এই যে আমি ফটোশপ PHOT পর্যন্ত লিখছি, ফটোশপ চলে এসছে। আমি এটার উপরে রাইট বাটন ক্লিক করলাম, এই দেখেন পিন টু টাস্কবার, এটাতে ক্লিক করলাম, দেখেন এখানে পিন টু টাস্কবার লিখছি, এখানে চলে এসছে। আমি এখানে আবার এখানে এগুলো ডানে বায়ও করা যায়। আমি এটা বামে ফটোশপের ইলাস্ট্রেটরের পাশে ফটোশপটা রেখে দিলাম। এরপর আপনাদের কি ঘড়ির বিষয়ে বলছিলাম যে আপনারা কাজ করবেন এই ঘড়ি ওয়াচ রেডি করে, বলা হয়নি না? ওকে, এই অনেকে যারা মানে সিরিয়াসলি পড়াশোনা করে তারা দেখবেন হচ্ছে এই এদের কি বলে, এই যে হ্যাঁ স্টপ ওয়াচ না কি যেন বলে, তারা একটা সিস্টেম ফলো করে। কি সিস্টেম? ধরেন একটানা পড়লে সবাই হচ্ছে পড়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। এই একই জিনিস আপনাদের কাজের ক্ষেত্রেও হবে। আপনি একটানা কাজ করতে যাবেন, আপনার কাজের আগ্রহ হারিয়ে যাবে। চেষ্টা করবেন 15 মিনিটের একটা টাস্ক রাখবেন, 15 মিনিট কাজ করবেন, আবার দেখা যাচ্ছে 5 মিনিট রেস্ট নেবেন। পড়াশোনার সিস্টেমও এরকম, আপনি 15 মিনিট একটানা পড়বেন, পড়ে 5 মিনিট ব্রেক নিয়ে আবার 15 মিনিট পড়বেন। এতে করে দেখবেন ওই একটানা পড়ার থেকে এই সিস্টেমে পড়লে আপনার পড়ার প্রতি আগ্রহটা বেশি থাকবে। তো এই জিনিসটা এই যে এখানে সেট করে নেবেন, নিয়ে এবার এটা মিনিমাইজ করে রাখলেন, অথবা পাশে থাকলো, এটা মিনিমাইজ থাকলো। এবার আপনি একটানা কাজ করেন, এবার আবার মাঝে মধ্যে একটু ঘড়িটা অন করে দেখলেন যে কয় মিনিটে আমি কাজ করছি। তারপরে একটু 15 মিনিট হলো, পানি টানি খেয়ে নিলেন, একটু হাঁটাচলা করে নিলেন, আবার কাজে বসলেন। বেসিক বিষয়। হ্যাঁ, আচ্ছা, আর কি বলা যেতে পারে? আচ্ছা, এই যে আপনাদের এই কি বলে এটার ওয়ালপেপার আপনারা চেঞ্জ করতে পারেন, তাই না? রাইট বাটন ক্লিক করে এই যে পার্সোনালাইজেশন থেকে অনেক কিছু চেঞ্জ করা যায়। এই যে পিকচার সলিড কালারে, আচ্ছা এগুলো তো পিকচার, এখান থেকে ব্রাউজ করে আপনার কম্পিউটার থেকে দেখেন, রাইট বাটন ক্লিক করলাম, পার্সোনালাইজেশনে আসলাম, এরপর আপনি এখান থেকে ব্রাউজ করে, আপনারা তো সবাই মোটামুটি ডিজাইন শিখেছেন, এই ওয়ালপেপারটা সবাই চেঞ্জ করবেন বাসায়। এই ওয়ালপেপার আপনি নিজের নাম দিলেন, না হলে আপনার একটা নিজের একটা নকশা তৈরি করে একটা ওয়ালপেপার সেট করবেন। এখন ওয়ালপেপারের সাইজ কত হবে বলেন তো? বলেন 1080x1920। যাই হোক, এই সাইজে একটা আর্টবোর্ড নিলেন ইলাস্ট্রেটরে, নিয়ে ইলাস্ট্রেটরে একটা ডিজাইন করে এইভাবে আপনি একটা ডিজাইন চেঞ্জ করতে পারেন। এবার যেটা ধরেন, দেখেন এই ইমেজটা ধরেন আপনি সেভ দিলেন, রাইট বাটন ক্লিক করে এই যে সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করলে এটা কিন্তু ওয়ালপেপার হয়ে যাবে। এইভাবে চেঞ্জ করতে পারেন।
আচ্ছা, ডিসপ্লে সেটিংসে আসলাম। এই যে এখানে অ্যাপসের সাইজ চাইলে এই যে এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন। এখানে অনেক ফিচার আছে, এগুলো আসলে আপনাদের একটু ঘাটাঘাটি করা উচিত। শুধুমাত্র ইউটিউবে ঢুকলাম আর ইলাস্ট্রেটরে ঢুকলাম, কম্পিউটার আবার শাট ডাউন দিয়ে দিলাম। কম্পিউটার সম্পর্কে খুঁটিনাটি জানার চেষ্টা করবেন। এই বেসিক কম্পিউটারতে যদি প্রতিদিন 10 মিনিট করে ভিডিও দেখেন, আপনার কম্পিউটারের প্রতি মানে আসক্তিটা বাড়বে, অনেক জিনিস শিখতে পারবেন। বোরিং লাগছে ক্লাস? সবাই চুপচাপ। আচ্ছা, হোমওয়ার্ক করেননি কে কে দেখি তো? কম্পিউটার থাকা সত্ত্বেও করা হয়েছে? ও, সবার আগে? আচ্ছা, সবাই করেছে তাই না? আলামিন ভাই করেছে? ও, ঠিক আছে, সবাই করেছে। এখন কথা ছিল তো আমার খাওয়ানো, তাই না? হ্যাঁ, হবে, খাওয়া খাই হবে, তা কি? আচ্ছা, বেসিক আর কি, আর কারোর কোনো প্রশ্ন করেন না? এটা জানতে চাই, ওটা জানতে চাই, সবাই একদম নিশ্চুপ হয়ে যায়। দাঁড়ান, আমার এই সম্পর্কে একটা বলতে হবে। হ্যাঁ, আপনি ব্যাকগ্রাউন্ডে দাঁড়ান, আমি একটু দেখি। দেখেন, আমি কিছু একটা এখানে লিখবো, এটা যদি আমি ট্রান্সপারেন্ট পিএনজি দিয়ে সেভ দিতে যাই, এটা আমি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে সেভ করবো। তাহলে কি করবো? ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, কোথায় সেভ করবো? ডেস্কটপে আপাতত সেভ করি। এখানে ইউজ আউটপুট দিলাম, এখান থেকে পিএনজি সিলেক্ট করলাম। এতটুকু তো বসছেন, তাই না? এবার আমি এটা যদি এক্সপোর্ট করি, এখান থেকে এখানে দেখবেন হোয়াইট থাকে, হোয়াইট হলে হোয়াইট ব্যাকগ্রাউন্ড হবে। এখান থেকে ট্রান্সপারেন্ট করে নেবেন, এখান থেকে। হ্যাঁ, করা আছে, তারপরে এক্সপোর্ট দেবেন। এখন কথা হচ্ছে, যদি ব্যাকগ্রাউন্ডে আপনি আগে থেকে একটা শেপ নিয়ে রাখেন তাহলে কিন্তু হবে না। আপনি যদি এখানে একটা শেপ নিয়ে রাখেন তাহলে তো সেটা ট্রান্সপারেন্ট হবে না, তাই না? আপনি এখানে একটা ফাইল ব্যাকগ্রাউন্ড অলরেডি নিয়ে রাখছেন, হোয়াইট হোক আর অন্য কালার হোক, তো এটা যদি ট্রান্সপারেন্টে সেভ দেন, ওটা কি আসলে ট্রান্সপারেন্ট হবে? কোনোভাবেই হবে না। তো এই পিছনে যদি ব্যাকগ্রাউন্ড থাকে সেটা ডিলিট করে নেবেন। আচ্ছা, ডেলি রুটিন, এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের আরেকবার রিমাইন্ড করে দিই। এটা কি সবাই সেভ করেছেন? আলামিন ভাই, ডেলি রুটিন নামে একটা টেক্সট ডকুমেন্ট কি ওয়ালপেপারে সেভ করেছেন? করেননি? হয়েছে না? হয়নি? কারুর হয়নি, তাই না? কেউ করেনি, আপনি করেছেন, শুধু একজন করেছে শুধুমাত্র। এটা গুরুত্বপূর্ণ, এটা আপনাদের বলছি, এটা আসলেই গুরুত্বপূর্ণ। আপনাদের এমন হবে, এখন নাই কাজ করছেন, কাজে মন বসবে, কিন্তু আপনি কিছুদিন যখন আমি এরকম চার্জ না দেবো, তখন আপনার কম্পিউটার অনই করতে ইচ্ছে করবে না, এরকম হয়ে যাবে। এখনই অন করতে হবে, দেখেন। তাহলে কিভাবে এখান থেকে কিছু করবেন বলেন? এটা কম্পিউটার অন করেই আপনি আগে এই টেক্সটটা করবেন, আর এটা আপনার মতো করে সাজাবেন, আপনার ভাষায়, আপনার মাইন্ড যেভাবে চাই। এই যে 30 মিনিট প্রথমে কি দেখা উচিত, আমি না এটা বলেছি আপনার এটা দেখতে হবে, এরকম কোনো কথা নেই। আপনার বেসিক কম্পিউটারে দুর্বলতা রয়েছে, আপনি প্রতিদিন 10 থেকে 15 মিনিট বেসিক কম্পিউটারে ভিডিও দেখবেন। দেখে আপনি দেখেন, এভাবে 1 মাস কন্টিনিউ করেন, আপনার ইউটিউবে আর কোনো ভিডিও থাকবে না যেটা অদেখা থাকবে। মানে ইউটিউবটা শেষ করতে পারলে মনে করেন আপনার সব ওকে। এইসব রিলেটেড ভিডিও কমই থাকে, এসব ভালো ভিডিও খুব কমই থাকে। তো এই যা আছে ভালো ভিডিও, এগুলো একটু শেষ করে ফেলবেন। এইটা যেন আমি সামনের ক্লাসে এটা দেখতে পাই। আর এরকম প্রতিদিন আমি হোমওয়ার্ক দিব, যদি না করেন সেক্ষেত্রে সবার সিঙ্গাড়া খাওয়াতে হবে। সিঙ্গাড়া, সমোসা, চমচম, তাই তো? হ্যাঁ, তো এটা খাওয়াতে হবে। আচ্ছা, আর এটা সেভ করে দেখা যাচ্ছে ডান সাইডের দিকে এক জায়গায় রেখে দিবেন। প্রতিদিন কম্পিউটার অন করার পরে আগে এটা দেখবেন, আর প্রতিদিন এটা
মানে কাস্টমাইজ করার চেষ্টা করবেন যে আমার আসলে এটা না ওইটা করলে ভালো হয়। আচ্ছা এরপর আচ্ছা এটা সাইজ টাইজ বড় করতে পারেন তো সবাই? দেখেন কন্ট্রোল চেপে ধরে এই মাউসের চাকাটা ঘুরাইলে এটা ছোট হয় বড় হয়, ঠিক আছে? সাইজ বড় সড়ো করতে পারেন কন্ট্রোল চেপে ধরে চাকা ঘুরাইলে। আচ্ছা এরপর আমি কি দেখাতে পারি, ব্রাউজার সম্পর্কে দেখাতে পারি। এখানে যেসব অ্যাপস রয়েছে যেমন ক্যালকুলেটর, এ আর কি দেখাবো, এই যে আমার এটা হচ্ছে প্রিমিয়ার প্রো ভিডিও এডিটিং সফটওয়্যার, এটাও ভিডিও এডিটিং সফটওয়্যার। এটা হচ্ছে ক্যামতাশিয়া, আর এটা ক্যামতাশিয়া দিয়ে আপনাদের রেকর্ডিং চলছে। এই ক্যামতাশিয়ার একটা রেকর্ডিং সফটওয়্যার আর একটা হচ্ছে এডিটিং সফটওয়্যার। এই যে আপনাদের যা কথা বলা হচ্ছে ক্যামতাশিয়া, ক্যানভা না। এরপর হোয়াটসঅ্যাপ ইনস্টল দেওয়া আছে, এটা হচ্ছে শেয়ার ইট। আমার ফোনের কোনো ডকুমেন্ট আমি যদি পিসিতে নিই সেক্ষেত্রে তারের মাধ্যমেও হয়, আবার এই যে শেয়ার ইটের মাধ্যমে খুব সহজে হয়ে যায়। হ্যাঁ দেখাবো, এই দেখেন শেয়ার ইট অ্যাপস ইনস্টল করবেন কিভাবে। এই যে কোনো সফটওয়্যার আপনি গুগলে সার্চ দিবেন, যেমন হচ্ছে SHAIR শেয়ার ইট পিসি ডাউনলোড। এই দেখেন শেয়ার ইট ডাউনলোড ফর পিসি, এই যেখানে ক্লিক করে ডাউনলোড করে নিলেন, এরপর ইনস্টলও করে নিলেন। যে ফাইলটা ডাউনলোড হলো ওইটা জাস্ট ক্লিক করবেন, ইয়েস প্রেস করবেন, ইনস্টল হয়ে যাবে। এরপর এখানে ক্লিক করলেন, এরপর দেখেন এখানে স্ক্যান করতে হবে, ফোনের সাথে কানেক্ট হতে হবে। ফোনেও আপনার শেয়ার ইট থাকতে হবে। আমার ফোনে শেয়ার ইট নেই, আপনার ফোনে শেয়ার ইট আছে? শেয়ার ইট নেই, কারোর ফোনে আছে? আমি একবার দেখাই দিতাম, দেন যেহেতু বললো সেক্ষেত্রে আমি একটু দেখাই দিই। শেয়ার ইট কই পাইছি, দেখেন এখানে এসে এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই যে প্লাস, এখান থেকে কানেক্ট টু পিসি নামে একটা অপশন আছে। এই দেখেন স্ক্যান চলে এসেছে, এখানে স্ক্যান করলে এনার গ্যালারি ট্যালারি শো হয়ে যাবে পিসিতে, দরকার নেই নান। তখন ফাইল ট্রান্সফার করা খুব ইজি আর খুব ফাস্টলি হয়ে যায়। আচ্ছা এবার টেলিগ্রাম, এতে এখন সবার পরিচিত টেলিগ্রাম। এটা একটা ফাইল শেয়ার করা একটা, এটা হচ্ছে লোকাল সেন্ড। এখানে যে কোনো পিসি থেকে আমার পিসিতে যে কোনো ফাইল ট্রান্সফার করার জন্য লোকাল সেন্ড। এটা তো নোটপ্যাড, এগুলো তো সবাই জানে। এখন ব্রাউজার, এই যে এখানে ব্রাউজার আমার তিনটা রয়েছে, একটা হচ্ছে মোজিলা ফায়ারফক্স, মাইক্রোসফট এজ, আর এটা হচ্ছে ক্রোম, চিরপরিচিত ক্রোম। এখন আমি একটা ব্রাউজারই একটু পরিচিতি করাই, এটা সম্পর্কে আগেও বলেছি, কিন্তু আজকের ক্লাসে আপনারা এটা প্র্যাকটিস করে ফেলবেন। প্র্যাকটিস বলতে বাসায় গিয়ে আমি যা যা দেখালাম এটা আপনারা প্র্যাকটিস করবেন। আমি এই যে আজকে যা যা দেখাচ্ছি শুধু আপনি যদি দেখেন আপনার মাথায় কিচ্ছু থাকবে না, কিছুই মনে থাকবে না। আপনি আবার ট্রাই করবেন, দেখবেন ওইটাই মাথায় গিয়ে গেছে। আপনি নিজে ট্রাই করবেন, তাহলে ওইটা মাথায় থেকে যাবে। তো আপনাদের হোমওয়ার্ক থাকবে আমার এই ক্লাস রেকর্ড ভিডিওটা দেখে ওইটা ট্রাই করা। এখন এই যে ব্রাউজার, এই ব্রাউজারের এটা থিম চেঞ্জ করা। এই থিমটা একদম ব্ল্যাক করে ফেলেছি, মানে বেশি আলো চোখের জন্য ক্ষতিকর, এই জন্য সব ব্ল্যাক করে ফেলেছি। এখন এই থিম কীভাবে চেঞ্জ করা যায় এটা সম্পর্কে ইউটিউবে টুক করে একটা ভিডিও দেখে নেবেন, যে হচ্ছে হাউ টু চেঞ্জ ক্রোম CHROM ক্রোম ব্যাকগ্রাউন্ড। এই দেখেন ক্রোম ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করা যায়। মাত্র 1 মিনিটের 2 মিনিটের ভিডিও দেখলে যে কোনো টপিক্সের উপরে জাস্ট সার্চ দেওয়া শিখতে হবে আপনাদের। এই স্কিলটা আপনাকে অপ্রতিরোধ্য করে তুলবে। এই থিম ব্যাকগ্রাউন্ড সব চেঞ্জ করে ফেলতে পারবে। আচ্ছা এখন এখানে এর পরিস্থিতি সম্পর্কে আপনাদের জানাইছি না? জানাইছি। এই ফোল্ডার সবাই এখানে ক্রিয়েট করতে পারবেন? কারোর কি কোনো প্রশ্ন আছে এখানে ফোল্ডার কিভাবে ক্রিয়েট করে?
আপনার প্রশ্ন আছে? দেখেন এখানে ফোল্ডার ক্রিয়েট করে কিভাবে, এই ফাঁকা জায়গায় এখানে যে বুকমার্ক বার রয়েছে এখানে রাইট বাটন ক্লিক করলে অ্যাড ফোল্ডার, এখানে ক্লিক করে আপনি চাইলে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। আমি এখন CLS ক্লাস নামে একটা ফোল্ডার এখানে আমি সেভ করছি। দেখেন এই যে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। আমি চাইলে ধরেন ইউটিউবে এই ভিডিওটা আমি চাচ্ছি পরে দেখবো, আমি এই ভিডিওটা ধরেন 1 ঘন্টার একটা ভিডিও, আমি এখন 5 মিনিট দেখেছি, বাকিটা পরে দেখবো। তাহলে কি করব, এটা আমি যদি ওখানে সংরক্ষণ করে রাখতে চাই, এই স্টার মার্কে ক্লিক করে বুকমার্ক বার থেকে যে ক্লাস সিলেক্ট করে দিতে পারেন, তাহলে ক্লাসের ভিতরে সেভ হবে। টান দিলেন, দেখেন আমি এবার কেটে দিচ্ছি, আবার ওপেন করছি, এই যে ক্লাসের ভিতরে ওই ভিডিওটাই থাকবে। এখন যেই পজিশনে শেষ করছিলাম, মানে যতটুকু ডিউরেশনে ভিডিওটা শেষ করছিলাম ওখান থেকেই আবার শুরু হবে। এই ছোটোখাটো হ্যাকসগুলো আপনাদের জানা উচিত। তো এরপর এখানে কি দেখানো যেতে পারে, ইউটিউবের অ্যাড ব্লকার আছে। আপনার ইউটিউব ক্রোমের সাহায্যে চালাইলে, আলামিন ভাই কার সাথে বকবক করে, বুঝছো গল্প করে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ সব চলে এসে অটোমেটিক, তাই না? ওই হচ্ছে জিমেইল লগ ইন করলে আপনার ধরেন নতুন একটা কম্পিউটারে আপনি লগ ইন করবেন, সেক্ষেত্রে ক্রোম ব্রাউজার জাস্ট এই আপনার আগে জিমেইলটা লগ ইন করবেন, দেখবেন যে আগের সব কিছু চলে এসছে, এইগুলো যা যা সেট করা ছিল এখানে ওইগুলোও চলে আসবে। আসছে না? আসেনি, তাই না? এখন কষ্ট করে আবার খুঁজে বের করতে হবে। আচ্ছা, এরপর দেখেন এই ইন্টারফেসে কি আছে, এই যে এখানে এই যে ইউটিউব রয়েছে, আমি চাইলে এখানে অন্য অ্যাপসও এখানে রাখতে পারি। যেমন আমি গুগল ট্রান্সলেটটা আমি যদি মনে করি এখানে না, আমি এখানে ক্লিক করে অন করব, তাহলে এখানে অ্যাড শর্টকাট, এখানে নাম দিয়ে একটা যে কোনো নাম দিতে পারি, আমি ট্রান্সলেটই লিখলাম, গুগল ট্রান্সলেট, জিটি লিখে দিই, গুগল ট্রান্সলেট। এরপর ইউআরএলটা দিতে হবে। ইউআরএল মানে কি বলেন তো? লিঙ্ক আর কি, সহজ ভাষায় লিঙ্ক। এই দেখেন এর লিঙ্ক আপনি কোথা থেকে কপি করবেন, আমি এই গুগল ট্রান্সলেটটা এখানে রাখতে চাচ্ছি, তাহলে কি করবেন, এখানে তিনটা ক্লিক করবেন। দেখেন 1 2 3 তিনটা ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। Ctrl+C দিয়ে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে, এখানে ওই লিঙ্কটা পেস্ট করে দিলাম, দিয়ে ডান দিলাম। এই দেখেন গুগল ট্রান্সলেট, এই যে জিটি নামে এখানে আছে, আমি কেটে দিচ্ছি, আবার ঢুকছি, এখানে ক্লিক করলাম, গুগল ট্রান্সলেট এখান থেকে আমি অ্যাপস বানিয়ে নিলাম। এভাবে আপনি চাইলে ফেসবুক বা আপনার প্রয়োজনীয় যেসব অ্যাপস আপনার খুব বেশি ব্যবহার হয় ওইগুলো এখানে সেট করে নিতে পারেন, এখানে মাল্টিপলভাবে এখান থেকে করতে পারেন। আচ্ছা, এখানে আর কি দেখাবো, এই যে জিমেইল, এখানে ক্লিক করে জিমেইলে যেতে পারবেন, এখানে ক্লিক করে ইমেজ সার্চ আছে না, এই যে ইমেজ সার্চ, আপনি কোনো একটা ইমেজ এখানে লিঙ্কও কপি করতে পারেন, আবার আপলোডও করতে পারেন। যাই হোক, সিমিলার ইমেজ সার্চ দেওয়ার জন্য এখানে এটা সার্চ বাই ইমেজ। এরপর আর কি আছে এখানে, এই যে 9 ডট আইকন, আর এটা হচ্ছে সার্চ ল্যাব, এটা এআই, ওটাতে না যায়, এখানে গুগলের যত সার্ভিস আছে সব এখানে পেয়ে যাবেন। আর এখানে মাল্টিপল হচ্ছে জিমেইল অ্যাড করতে পারবেন, আমার এখানে 2টা আছে, অ্যাড অ্যানাদার জিমেইল অ্যাড করতে পারবেন। তো এই ছিল ক্রোম সম্পর্কে। আচ্ছা, ক্রোমের তো এখনও শেষ নেই, আপনি চাইলে ইউটিউবের মানে ভিডিও মাঝে যে অ্যাড আসে না, এই অ্যাড ব্লকার ইনস্টল করতে পারেন। এর বলে এক্সটেনশন, অ্যাড ব্লকার এক্সটেনশন। আপনি ওইটা যদি কম্পিউটারে ইনস্টল করে নেন, তাহলে আপনার কম্পিউটারে যখন আপনি ইউটিউব দেখবেন তখন অ্যাড শো হবে না। ওটার নাম কি? হ্যাঁ হ্যাঁ এটা কি বলে, ওয়েব স্টোরে ক্লিক করলাম, এই যে ক্রোম ওয়েব স্টোর, এখানে গেলাম,
এখানে যাবার পর আমি এখান থেকে এই যে এক্সটেনশনে ক্লিক করবো, এক্সটেনশন চাইলে থিমও নিয়ে আসতে পারেন। ওই যে একটু আগে বললাম না ব্যাকগ্রাউন্ড থিম চেঞ্জ করতে পারবেন, এই দেখেন এখান থেকে ব্ল্যাক থিম হোক আর এই যে কালারফুল পাতা টাতা, এটা জাস্ট ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন, ঠিক আছে। আর এগুলোর কিন্তু সার্চ বারটা সব চেঞ্জ হয়ে যায়, এখানে দেখেন বারের সিস্টেম সব চেঞ্জ করতে পারবেন। তো এক একটা সিস্টেম এক এক রকম, কারণ এখান থেকে এসব ইনস্টল করতে পারবেন। আমরা যাবো এক্সটেনশনে। এক্সটেনশন অনেক রকম হয়, এক্সটেনশন বিক্রি পর্যন্ত হয়। তো এখান থেকে এই যে চ্যাট জিপিটি এক্সটেনশন, অনেক রকম এক্সটেনশন আছে। আমি অ্যাড ব্লকার, ইউটিউব অ্যাড ব্লকার দিয়ে সার্চ দিচ্ছি। ইউটিউব লিখলেই দেখবেন অ্যাড ব্লকার চলে আসছে, অ্যাড ব্লকার ফর ইউটিউব। যারা প্রফেশনালি ইউটিউব চালান তাদের এটা ইনস্টল করার দরকার নেই, কারণ অনেক সময় এটার জন্য ওই ইউটিউব ব্লক করে দেয়। সুবিধা থাকলে তার অসুবিধাও থাকে, ঠিক আছে। একটু অ্যাড দেখেন, যদি মনে হয় না আমার ওই ইউটিউব দিয়ে আমার কোনো কাজের না, জাস্ট আমি ভিডিও দেখবো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর আমি ইনস্টল করি না কেন, কারণ আমার এখান থেকে ওই যে আপনাদের ভিডিও ছাড়ার জন্য চলছে। অলরেডি আমার 200 সাবস্ক্রাইবার হয়ে গেছে। 1000 হলে মনিটাইজেশন অন করা যায়। এই যে 215টা হয়ে গেছে, গতকাল ছিল 208টা, আজকে আরও 7 জন নতুন হয়েছে। দাঁড়ান, এখান থেকে আমি যদি একটু ইউটিউব স্টুডিওতে যাই, এখান থেকে ওয়ার্নিং খেয়ে গেছি অলরেডি। ওয়ার্নিং খাইছিলাম হচ্ছে আপনাদের, ওয়ার্নিং কী জন্য দিয়েছে আমি হ্যাঁ ওই যে কি ফাইল, ওটার কি বলে, ভেক্টর ম্যাজিক, হ্যাঁ ওই ধরনের কিছু, যেগুলো কিনা ক্র্যাক। ইউটিউবের কমিউনিটি স্ট্যান্ডার্ড এটা সাপোর্ট করে না যে তুমি মানুষকে প্রতারণা শিখাবা। ওই যে অ্যাপসের আমি ওরকম প্রমোশন করছি, মানে ইউটিউবে শেয়ার করছি, হ্যাঁ আমি অত বুঝে শুনে দিছি নাকি, আন্দাজে দিয়ে দিছি। এরপর এখানে দেখেন কারেন্ট সাবস্ক্রাইবার, এই যে লাস্ট 28 দিনে 73টা সাবস্ক্রাইবার পাইছি, তাই না? হ্যাঁ, লাস্ট এক মাসে 73টা সাবস্ক্রাইবার। ওয়াচ টাইম কত? 203 ঘন্টা। লাস্ট 28 দিনে 203 ঘন্টা, ভিউজ হচ্ছে 3.5K। যাই হোক, এখান থেকে আশা করছি যাক হতে থাক। হ্যাঁ 1 মিলিয়ন অনেক, 10 লাখ, 1000 হতে পারছে না। আচ্ছা, বেসিক আর কি দেখানো যেতে পারে? এতক্ষণ যা দেখাচ্ছি এর ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাদের ডেলি রুটিনটা মেনটেন করা। ডেলি রুটিনটা আপনাদের মেনটেন করতে হবে। প্রতিদিন যে আপনি 2-3 ঘন্টা সময় ব্যয় করবেন, ওই সময়টা যদি পার্ট বাই পার্ট ভাগ করে না নেন, তাহলে আপনার কাজে মন বসবে না, কোনোভাবে মন বসবে না। আপনি যদি সময় না দেন তাহলে কিভাবে এখান থেকে ইনকাম করবেন বলেন? এমনি তো সম্ভব না, তাই না? আমি আপনাদের ক্লাস নিয়ে আমি কি ইনকামে নিয়ে যেতে পারবো? ক্লাসে কি এই 2 ঘন্টায় আসলে কি সম্ভব না। আপনাদের নিজেদের পরিশ্রম করতে হবে। বাসায় একটু গতকাল যেভাবে আপনারা সবাই একটু পরিশ্রম করেছেন, ভাল লাগছে না? যে নতুন কিছু শিখছি, এরকম একটা ফিল হয়। এটা প্রতিনিয়ত করতে হবে। বেশি সময় লাগে না, 1-2 ঘন্টা হলেই যথেষ্ট। প্রতিদিনে 1-2 ঘন্টা করে সময় দিবেন, দেখবেন মাস শেষে আপনার কনফিডেন্স লেভেলও বেড়ে যাবে, সব কিছু ভালো লাগা কাজ করবে। আচ্ছা, এতক্ষণ বকবক করে মাত্র 50 মিনিট হলো। বেসিক কম্পিউটার প্র্যাকটিস। এখন আমি আপনাদের পরীক্ষা নিব। 3টা সিগনেচার লোগো ডিজাইন করবেন, 3টা গ্রিড লোগো ডিজাইন করবেন। এগুলো সবাই প্র্যাকটিস করেছেন, এখন আমার করে দেখাবেন। আর তার অনেকের দুর্বলতা রয়েছে, আমি সেইগুলো এখন সরাসরি সলভ করার চেষ্টা করব। আর আপনাদের হোমওয়ার্ক থাকবে 5টা বিজনেস কার্ড ডিজাইন। এটা আবার সেই গতদিন যেভাবে বলা হয়েছিল, 5টা বিজনেস কার্ড ডিজাইন করে ওইগুলো সুন্দর করে পার্টিশন করে আপনাদের স্টোরেজে সাজাবেন।
আর এটা আপনাদের স্ক্রিনশট করে দেখাতে হবে, যারা দেখাবেন না তাদের জরিমানা। আচ্ছা, তাহলে এখন আপনারা সবাই শুরু করে দেন। সিগনেচার লোগো ডিজাইন যাদের হচ্ছে ফোন রয়েছে, ফোন থেকেও সিগনেচার লোগো ডিজাইন সার্চ দিয়ে করতে পারেন, আবার কম্পিউটার থেকেও দেখতে পারেন, দেখে দেখে ডিজাইন করবেন এবং আমি দেখবো আপনারা পারছেন কিনা। শুরু করেন। আজকে আপনাদের বেসিক কম্পিউটার দেখানো হলো। এই যে 3 সিগনেচার লোগো ডিজাইনের প্র্যাকটিস করলেন, আর গ্রিড লোগো মনে হয় একটা ট্রাই করছেন, অনেকে পারেননি, বাসায় গিয়ে এটা ট্রাই করেন। আর এদিকে মোকআপে প্রেজেন্টেশন, এটা তো আপনাদের কোনো সমস্যা নেই, আশা করি এটা নিয়ে আপনাদের সমস্যা নেই। এরপর হোমওয়ার্ক হিসেবে যেটা দেওয়া হবে আপনাদের, সেটা সম্পর্কে বলি। 5টা বিজনেস কার্ড ডিজাইন করতে হবে। গতদিন যেভাবে স্ক্রিনশট আকারে দেখাইছেন, বোঝাইছেন, ঠিক একইভাবে আগামী দিনও। আর জরিমানা যেভাবে কথা চলছে ওইভাবেই চলবে। এখন খেয়াল করেন কি করতে হবে। বিজনেস কার্ড ডিজাইন আপনি কিভাবে করবেন? প্রথম একটা ডিজাইন আপনার নিজে থেকে, আমি যেভাবে প্র্যাকটিস করাইছি ওইভাবে করা উচিত। সাইজ 3.5x2। এরপর বাদবাকি যা হচ্ছে ব্লিড লাইন বা শেপ এরিয়া, এগুলো নিয়ে সুন্দর করে ডিজাইন করবেন নিজের মতো করে। এরপর একটা হচ্ছে ইউটিউব দেখে করবেন। এরপর ইউটিউব দেখলেন, এবার এই যে ফ্রিপিকে আপনার এই যে আইকনগুলো দরকার, এই আইকনের জন্য বারবার কি আপনি খুঁজে বেড়াবেন? তা না, ফ্রিপিকে অনেক সুন্দর সুন্দর রিসোর্স আছে, মানে যেখানে আইকন বা বিস্তারিত সুন্দর করে আপনি পেয়ে যাবেন টেমপ্লেট আকারে। ওইগুলো ইউজ করে আপনি 5টা ডিজাইন করবেন। 5টা ডিজাইন কিভাবে করতে পারেন? এই যে ফ্রিপিকে যেসব বিজনেস কার্ড ডিজাইন রয়েছে ওইগুলো ডাউনলোড করতে পারেন। এখানে অবশ্যই ভেক্টর দিয়ে ফিল্টার করবেন, ভেক্টর আর ফ্রি, এই দুইটা ফিল্টার করবেন। করার পরে এখানে দেখেন এইসব আইকন ইউজ করা রয়েছে সুন্দর সুন্দর, এগুলো আপনি নিজের ডিজাইনেও এগুলো নিয়ে ব্যবহার করতে পারেন। তো এভাবে আপনারা 5টা ডিজাইন করবেন, এটা আপনাদের হোমওয়ার্ক। 5টা ডিজাইন করে একটা যে কায়দায় মোকআপ কালেকশন করেন, ঠিক একই কায়দায় একটা জেপিজি ইমেজ আর একটা এআই ফাইল, একটা জেপিজি ইমেজ আর একটা এআই ফাইল। দেখেন আমার একটা বায়ারের কাজ করছিলাম, এই যে এই ডিজাইনটা করা হয়েছিল, এই লোগোটা আমি করছিলাম, এখন ওই লোগোর সাথে বিজনেস কার্ডও করে দিতে বলছে, তো করে দিলাম। এই 2টা ডিজাইন করছিলাম, তো এর ভিতর থেকে পছন্দ করছে এইটা, এই ফাইলটা আমি পাঠাই দিয়েছি। এই যে ওর কী ফাইল দিয়েছি দেখেন, এআই ফাইল দিয়েছি, তারপর হচ্ছে এই যে জেপিজি ফাইল দিয়েছি, পিডিএফ ফাইল দিয়েছি। ওর লাস্টে এটা পছন্দ করছে, আর এখানে কোনো নাম্বার টাম্বার চাইনি, এই কথাটা জাস্ট চেয়েছে। আর এখানে স্ক্যানার, এই স্ক্যানারটা ও বানিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে, পিডিএফ ফাইল হিসেবে পাঠিয়ে দিয়েছিল। তো আমি ওর কথা মতো এটা করে দিয়েছি এবং ওর ফাইলগুলো যা লাগে দিয়ে দিয়েছি। এখন আপনাদের কাজ হবে কি, এই বিজনেস কার্ড ডিজাইন করবেন, করে ওইটার একটা জেপিজি ফাইল, একটা পিএইচডি ফাইল, এটা করে একটা ফোল্ডার করবেন। ওই ফোল্ডারের ভিতরে শুধুমাত্র একটা এআই ফাইল, একটা জেপিজি ফাইল থাকবে। ওই ফোল্ডারের নাম থাকবে বিজনেস কার্ড ডিজাইন 1। আমার কথা ভালো করে বোঝার চেষ্টা করেন, আমি সরাসরি দেখাই বিষয়টা কীরকম। এটা ধরেন এআই ফাইল, আমি ওপেন করছি। আপনারা কিভাবে এটা সংরক্ষণ করবেন, এই সংরক্ষণ এখনই আপনাদের শেখা উচিত। এখানে কয়েকটা ডিজাইন করা হয়েছে, তো তার ভিতরে বাইরের এটা পছন্দ হয়েছে। তো এই যে একটা এআই ফাইল, এটা তো আপনি সেভ করবেনই, আর এর সাথে জেপিজি ফাইল হিসেবে এরকম একটা ফাইল সেভ করবেন, এই যে এরকম ফাইল, যাতে আপনি পরবর্তীতে বুঝতে পারেন আমি আসলে কি ফাইল সেভ করছিলাম, 1 নাম্বার ডিজাইনে কেমন আছে। এটা পারবেন না সবাই? এই দেখেন, এইভাবে পাশে আরেকটা আর্টবোর্ড তৈরি করবেন। দেখেন এখানে তো আর্টবোর্ড 2টা আছেই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ,
জি জি হ্যাঁ, আপাতত নতুন কোনো ব্যাচ 1-2-3 মাসের ভিতরে চালু করার ইচ্ছা নাই। এখন আপাতত কোনো সিট ফাঁকা নাই। জি, এটা 1-2 মাস পর হতে পারে। হ্যাঁ, এখন 4টা ব্যাচ রানিং রয়েছে, এদেরকে নিয়ে আসলে ক্লাস চলছে। আচ্ছা, আপনি যদি বিস্তারিত জানতে চান একসময় আমাদের অফিসে চলে আসেন, সামনাসামনি কথা বলি। ওকে, হ্যাঁ, 10তলা 4তলাতে। ঠিক আছে ভাই। আচ্ছা, যেটা বলছিলাম যে আপনি এই 2টা আর্টবোর্ড নিয়েছেন, এখন আপনার একটা প্রেজেন্টেশন সেভ করতে হবে। ওকে, এখন আপনাদের এরকম একটা প্রেজেন্টেশন তো সেভ করতে হবে, তাই না? ওয়ালাইকুম আসসালাম। এখন এখানে প্রেজেন্টেশনও তো সেভ করতে হবে, তাই না? তো এর জন্য কি করবেন, একটা এরকম আপনারা এরকমভাবে ডিসপ্লে করতে পারবেন না, দেখাতে হবে? হ্যাঁ, পারবেন তাই না? দেখাইছি, তাহলে তো আর কোনো কথাই নেই। এভাবে এভাবে একটা আর্টবোর্ড নেবেন, শেপ নেবেন পিছনে, ওই শেপটা আর্টবোর্ড বানানো পারেন না সবাই? মানে ওই শেপে ক্লিক করে আর্টবোর্ড টুল থেকে একটা ক্লিক করলে ওইটা আর্টবোর্ড হয়ে যায়। তো আপনি এরপরে এটা জেপিজিতে সেভ দিবেন। কীভাবে সেভ দিবেন দেখেন, ফাইল থেকে এক্সপোর্ট, প্লেসে প্রেস করে ফেলছি ভুলে, ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে ইউজ আর্টবোর্ডে ক্লিক করবেন। আমি ডেস্কটপে সেভ করব। এখন ইউজ আর্টবোর্ডে ক্লিক করে এটা আমি এই নামে সেভ করছি, জি নামে, এটা আমি জেপিজিতে সেভ করছি ইউজ আর্টবোর্ড। এখন এখানে আর্টবোর্ড কয়টা আছে বলতে পারবেন কেউ? হ্যাঁ, 3টা আছে, 2টা হচ্ছে বিজনেস কার্ডের, আর একটা হচ্ছে প্রেজেন্টেশনের জন্য। এখানে যে অল লেখা রয়েছে না, এই অলের জায়গায় আপনি দিয়ে দিবেন রেঞ্জ, অলের জায়গায় রেঞ্জ। এখান থেকে জাস্ট 3 রাখবেন, এখানে কেটে দিয়ে জাস্ট 3, মানে 3 নাম্বার আর্টবোর্ড সেভ হবে, এই জন্য 3 লিখে দিয়েছি, এটা কেটে দিয়ে 3 লিখে দিয়েছি। দিয়ে আমি যদি এখন এক্সপোর্ট দিই, এখানে এক্সপোর্ট দিই, তাহলে এই 2টা ফাইল সেভ হবে না, জাস্ট এই আর্টবোর্ডটা সেভ হবে জেপিজি আকারে। এই দেখেন, এই যে জি নামে এটা সেভ করেছি, জাস্ট একটাই সেভ হয়েছে। বোঝা গেল? এইভাবে আপনাদের একটা জেপিজি ফাইল আর একটা এআই ফাইল এইভাবে সেভ করবেন। আর প্রতিবার আপনার নতুন করে আর্টবোর্ড নেওয়ার প্রয়োজন হবে না, আপনি এই আর্টবোর্ডে কাজ করবেন, কাজ শুরু করবেন করে Ctrl-Alt-S দিয়ে সেভে কপি আরেকটা এআই ফাইল সেভ করলেন, মানে একটা এআই ফাইলে সেভ করেছেন, একটা ডিজাইন হয়ে গেল। এবার ওই যে প্রথমে যে এআই ফাইলটা নিয়েছিলেন, আপনার কি প্রতিবার আর্টবোর্ড নিতে হবে 0.125 3.5 বাই 2 ইঞ্চি? বারবার কি ওইভাবে আর্টবোর্ড নেবেন? ওটা নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি আগের ফাইলটাই ওপেন করে সেভে কপি দিয়ে আরেকটা লোকেশনে ওই এআই ফাইলটা সেভ করবেন। এখন দেখাই আপনাদের এটা আপনারা কীভাবে সেভ করবেন। আচ্ছা, আমি এটা সেভ করে দেখাই। আগের ফাইল এটা ওপেন করছি, কোনটা দেখেন, এই যে এই ফাইলটা ওপেন করছি, আমি এর একটা ডুপ্লিকেট নিব, সেটা কিভাবে সম্ভব দেখেন, Ctrl-Alt-S অথবা ফাইল থেকে সেভে কপিতে প্রেস করবেন। এখানে দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর রয়েছে, অবশ্যই এই ফাইলেই থাকবে, এই যে বিজনেস কার্ড কপি, তো এটা আমি সেভ দিচ্ছি, কন্টিনিউ। ওকে, এবার আমি যখন এটা কাটতে যাব তখন নোতে প্রেস করব, এই দেখেন। আচ্ছা, এটা নো করার প্রয়োজন পড়েনি, অটোমেটিক কেটে গিয়েছে। এই দেখেন, এরপরে এই ফাইলটা ওপেন হয়েছে, মানে এই ফাইলটা তৈরি হয়েছে। এটা আগেরটা তো আগের মতো আছে, নতুন করে যে পরিবর্তন আমি ঘটালাম ওইটা আলাদাভাবে সেভ হয়েছে। বোঝা গেল? এবার এই 2টা ফাইল আপনারা একটা ফোল্ডার করবেন, Ctrl-Shift-N অথবা রাইট বাটন ক্লিক করে নিউ থেকে ফোল্ডার, এটার নাম দিবেন কি, বিজনেস কার্ড 1। এবার এই 2টা ফাইল এইভাবে ধরে এর ভিতরে রেখে দিবেন, অথবা এখান থেকে সিলেক্ট করে Ctrl-X দিয়ে কাট করে এর ভিতরে ঢুকিয়ে Ctrl-V দিয়ে পেস্ট করে দেবেন। তো এইভাবে আপনারা এই যে একটা ফোল্ডার বানালাম, এই একইভাবে 5টা ফোল্ডার বানাবেন। এই হচ্ছে আপনাদের কাজ, আশা করি আপনারা বুঝেছেন। এখন এটা যদি আপনারা না করেন, সামনের ক্লাসে সবাইকে খাওয়াতে হবে, বেশি না, একটা সিঙ্গাড়া একটা সমোসা। 20 জনের খাওয়ালে কয় টাকা খরচ হবে? অনলি 200।
এই 200 টাকা যদি একজন না করে আসে তাহলে একাই বহন করবে এই 200 টাকা। আর যদি দুইজন না করে, দুইজন ভাগ করে 100-100 দিব। 4 জন না করলে 50 টাকা করে ভাগের ভাগ। এখন এই হচ্ছে বিষয়, আশা করি ক্লিয়ার। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, যেতে পারেন সবাই।